হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপাস ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, প্রতিটা ভিডিওর নিচেই কমেন্ট বক্সে পুরো ভরে যায় দিদিভাই এটা কি ওটা কি। তো তোমরা আমার ভিডিওগুলো কি ঠিক করে দেখো না? সমস্ত ভিডিওগুলো ভালো করে দেখো, চেক করো। আমি যতটা সম্ভব কিন্তু সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর রিপ্লাই দিয়েও থাকি। তো যাদের আর কি রিপ্লাই দেওয়া হয় না, যাদের কমেন্টগুলোর, তো তোমরা একটু না আমার ভিডিওগুলো চেক করো। আমার চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও ডিটেলসে দেওয়া আছে। আর তোমরা যারা যারা ছোটোখাটো প্রচুর কোয়েশ্চেন করো যে দিদি ঘি খাওয়া যাবে নাকি, দুধ খাওয়া যাবে নাকি, তো প্রচুর কোয়েশ্চেন কিন্তু তোমরা জিজ্ঞেস করো। তো আমি বলছি যে এই ভিডিওর নিচে তোমাদের যাবতীয় যত প্রশ্ন আছে, তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু আমাকে এই ভিডিওর নিচে তোমরা করতে পারো। আমি এর পরের ভিডিওতে তোমাদের সবার প্রশ্নের একটা করে উত্তর দেব, ঠিক আছে? কারণ এরকম করে রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠে না। প্রচুর প্রতিটা ভিডিওর নিচে অনেক নানা ধরনের তোমরা কমেন্ট করো, প্রতিটা জিজ্ঞেস করো এটা এটা খাবো, এটা কতদিন খাবো, এটা করলে কি হবে, তুমি কতদিনে করেছো, তোমার কি এটা হয়েছে কিনা। তো সবাইকে তো আমি রিপ্লাই দিয়েছি, বাট যাদের যাদের দেওয়া হয় না, আর সেম কোয়েশ্চেন কিন্তু প্রচুর মানুষে করছো। তো তোমরা কমেন্ট বক্সে একটু প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করে তোমরা দেবে তোমাদের কি কি জানার ইচ্ছে আছে। তো আমি আশা করছি নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তোমরা যারা যারা প্ল্যানিং করছো কনসেপ্ট করার জন্য, প্রতিটা মাসেই কিন্তু সবারই একটা কৌতূহল থাকে যে আমি এই মাসে কনসেপ্ট করেছি কিনা। তো এই কৌতূহলটা কিন্তু আমারও ছিল, প্রতিটা মাসেই ছিল যে আমি হয়তো এই মাসে কনসেপ্ট করেছি, কিন্তু প্রতি মাসে কিন্তু নেগেটিভ রেজাল্ট পেতাম। তো আমি তোমাদেরকে একদম একদম পুরো সত্যি সিমটমগুলো বলবো, একদম রিয়েল সিমটম যেগুলো হয় ওই সিমটমগুলো বলবো, যেগুলো আমি নিজের বডিতে অ্যাবজর্ব করেছি, মেডিসিন নিয়েও করেছি, পিরিয়ড আসার আগে মেডিসিন ছাড়াও করেছি, প্রেগনেন্সি আসার আগে। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোপুরি ভালোভাবে ভিডিওটা দেখবে তোমরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে সিমটমটার কথা বলছি আমি, সেই সিমটমটা কিন্তু ওভুলেশনের সিমটম। তোমরা যদি তোমার বডিতে ওভুলেশনটা বুঝতে পারো নিজেদের বডিতে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়। তো ওভুলেশন কিন্তু প্রতিটা মেয়ের বডিতে আলাদা আলাদা টাইমে হয়, কারণ যার যার যেরকম সাইকেল, সেই সাইকেল অনুযায়ী কিন্তু আমাদের ওভুলেশনটা হয়ে থাকে। তো আমার যেহেতু 32 ডেজের সাইকেল, তো আমার ওভুলেশনটা হয় কিন্তু তোমার ধরো এই 16-17 এরকম নাম্বার দিনের মধ্যে আমার ওভুলেশনটা হয়। সেটা আমি নোটিসও করি। হ্যাঁ, আর বুঝতেও পেরেছি যে মাসে কনসিভ করেছি সেই মাসেও বুঝতে পেরেছি, কিন্তু সে অত একটা গুরুত্ব সেই মাসে দিইনি, কারণ তো তোমরা জানোই, কারণ আমি মেডিসিন নিইনি সে মান্থে কোনো। আচ্ছা, এখন বলছি যে তোমরা ওভুলেশনটা বুঝবে কি করে। যাদের 28 নম্বর দিন সাইকেল, পিরিয়ড সাইকেল যাদের 28 নম্বর দিন, তাদের ওভুলেশনটা আনুমানিক ধরা যায় যে 14 নম্বর দিনে হয়ে যায়, ঠিক আছে? মিডল সাইকেল, মধ্যবর্তী যে সময়টা হয় আমাদের পিরিয়ডের, ওই মধ্যবর্তী সময়টা মাঝামাঝি দিনের মধ্যে কিন্তু আমাদের বডিতে ওভুলেশনটা হয়। আর ওভুলেশনটা যখন হয় বুঝতে পারবে তোমরা, তখন কিন্তু তোমরা রিলেশনটা রাখবে, তাহলে কিন্তু কনসেপ্ট করার চান্স কিন্তু 50-60% কিন্তু বেড়ে যায়। তো ফার্স্ট গেল ওভালেশন। তো সেকেন্ড হচ্ছে তোমার গিয়ে ব্রেস্ট টেন্ডারনেস। তো অনেকের কিন্তু পিরিয়ডের আগেও ব্রেস্টে পেন হয়, পিরিয়ডসের প্রেগনেন্সি আসার আগেও ব্রেস্টে পেন হয়। তো তোমরা এই দুটোকে হচ্ছে আলাদা ডিফারেন্সিয়েট করবে কি করে, সেটাই আমি তোমাদেরকে বলবো। ব্রেস্ট পেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার পিরিয়ড আসার মোটামুটি 7 থেকে 8 দিন আগে স্টার্ট হয় ব্রেস্ট পেন আমার। আস্তে আস্তে হালকা হালকা ব্রেস্ট পেন হতে হতে পিরিয়ড যেদিন স্টার্ট হয় সেদিন আমার ব্রেস্ট পেনটা কিন্তু কমে যায়, পুরোপুরি কমে যায়। কিন্তু প্রেগনেন্সির যে ব্রেস্ট পেন, সেটা হচ্ছে ওভুলেশনের পরের থেকে স্টার্ট হবে। আমার ধরো ওভুলেশন 17 নম্বর দিনে হয়েছিল, 17 বা 18 নম্বর দিনে হয়েছিল, যে মাসে আমি কনসিভ করেছি মেবি। হ্যাঁ, কারণ ওই মাসের আমার সাইকেলটা হয়তো বড় হতো, কারণ আমি কোনো মেডিসিন নেইনি। আর যে মান্থে মেডিসিন নিয়েছি সেই মান্থে কিন্তু ওভুলেশন আমার 16 থেকে 17 নম্বর দিনের মধ্যে হয়ে যেত। তো যেহেতু আমি ওই মাসে মেডিসিন কোনো নিইনি, তো আমি 18 নম্বর দিন ধরছি আমার ওভুলেশন 18 নম্বর দিন হয়েছে।
তো ওভুলেশনের 2 দিন পর থেকে তোমার কিন্তু ব্রেস্ট ব্যথা মানে ব্রেস্টের পেন শুরু হয়ে, কনসিভ যদি তোমার কনসিভ করার হয় তাহলে কিন্তু তোমার ওভুলেশনের 2 দিন পরের থেকে তোমার ব্রেস্টটা হালকা হালকা ব্যথা করা স্টার্ট হয়ে যাবে। নিপেলটা যেটা আছে, নিপেলটা একটু শক্ত হয়ে যাবে আর প্রচণ্ড ফুলে যাবে, আর ওটা কিন্তু ওটাও ব্যথা হবে। তোমার ব্রেস্টের এই সাইডগুলোর সাথে কিন্তু আমি বলে দিচ্ছি, আমাদের ব্রেস্টের এই সাইডগুলোর সাথে কিন্তু আমাদের নিপেলটাও কিন্তু অনেকটাই ব্যথা হবে। তো ওইটা গেলে হচ্ছে 2 নম্বর লক্ষণ। আর একটা লক্ষণ হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে শরীরের তাপমাত্রা, ঠিক আছে? তো অনেকে আমাকে জিজ্ঞেসও করেছে তোমার যে তাপমাত্রা কত ছিল। আমি কিন্তু তাপমাত্রা কিন্তু থার্মোমিটারে ওইভাবে মেপে দেখিনি, কিন্তু আমি নিজে ফিল করেছি। তোমরাও সবাই কিন্তু নিজের বডি টেম্পারেচার হালকা একটু ওঠানামা করলে কিন্তু নিজেরাই বুঝতে পারো, সেটা স্বাভাবিক, সবাই কিন্তু বুঝতে পারি আমরা যে হালকা শরীরটা গরম গরম লাগছে আমাদের। তো ওইরকমভাবে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, সেটা আমার ওভুলেশনের 1 দিন আগে থেকে, মানে ধরো আমার 1 দিন বা 2 দিন আগে থেকে বুঝতে পেরেছিলাম, আমি 16-17 নম্বর দিন থেকে বুঝতে পেরেছিলাম। আর এই টেম্পারেচারটা আমার পিরিয়ডের পুরো 32 নম্বর দিন পর্যন্ত ছিল। আমার জ্বরও এসেছিলো 31 নম্বর দিনের দিন, তারপরে আমি ভুল করে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, তো জ্বরটা কমে গেছিলো। তো টেম্পারেচারটা আমার মনে হচ্ছিলো যে একটু কমে গেছিলো ওই ওষুধটা খাওয়ার পরে, তারপরে আমি সেমন একটা নোটিস করিনি। তো যাই হোক, আমার কিন্তু 31 কি 32 নম্বর, আমার কিন্তু 32 নম্বর দিন পর্যন্ত আমার এই টেম্পারেচারটা ছিল। তো 4 নম্বর যে লক্ষণটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে তোমাদের গ্যাস হয়ে যাও, পেটটা ফুলে ফুলে থাকা, আর হচ্ছে গলাটা একটু মানে যেটাই কিছু খাচ্ছ না কেন তোমরা মনে হবে যে তোমাদের গলাটা একটু জ্বলছে, বা বুকে মানে এই জায়গাটা অ্যাসিডিটির একটু প্রবলেম হচ্ছে, এরকম কিন্তু তোমরা ফিল করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর একটা লক্ষণ গেল। আর 5 নম্বর লক্ষণ, তোমাদের কিন্তু খিদে পাবে, একটু পরপর তোমাদের খিদে পাবে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমার খিদে কেন পাচ্ছে। হ্যাঁ, তো প্রেগনেন্সি যদি কনসিভ করা হয় তো খিদে তো পায় না, কিন্তু না, প্রেগনেন্সি কনফার্ম হওয়ার আগ পর্যন্ত কিন্তু তোমাদের খিদে পাবে। তো এইটা হচ্ছে গিয়ে 5 নম্বর। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার খুব খিদে পেত, তখনও আমার পিরিয়ডের মাত্র 31 কি 32 নম্বর দিন, পিরিয়ডটা জাস্ট ডেটটা ক্রস করছি তখন আমি টেস্ট করার অনেক আগে। তো তখন আমার খিদে পেতো, আর খিদে পেতো ঠিকই, হ্যাঁ, আর খেতামও, কিন্তু এই যাগুলো আমার একটু অ্যাসিডিটি মনে হতো, পেটটা মনে ফুলে ফুলে থাকতো একটুখানি খেলে পরে, কিন্তু খিদে পেতো আমার। আর 6 নাম্বার যেটা লক্ষণ বলবো সেটা হচ্ছে খুব রেয়ার একটা লক্ষণ, সেটা কিন্তু সবার মধ্যে হয় না। আমি কখনো ভাবতে পারিনি সেটা আমার মধ্যেও হবে। আমি প্রচুর ভিডিওস দেখতাম, মানুষের লক্ষণ দেখতাম যে তাদের ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হতো, তো আমি কখনো ভাবিনি যে এই জিনিসটা আমার সাথেও হবে। কিন্তু হ্যাঁ, সত্যি পিরিয়ডের 31 নম্বর দিনে, মানে যেদিন আমার জ্বর ছিল, সেই দিনটাতে আমার রাত্রিবেলা কিন্তু ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়েছিল, একদম স্লাইস হালকা, ওটা ব্লিডিংও বলা চলে না, হোয়াইট ডিসচার্জের সাথে কিন্তু তোমার গিয়ে হালকা রেড কালার মিক্স করে দিলে, রেড না, পিঙ্ক কালার মিক্স করে দিলে যে কালারটা হয়, হ্যাঁ, ওরকম একটা কালার বেরিয়েছিল, একদম হালকা স্লাইড, একটু মিউকাসের সাথে একটু মানে হালকা অল্প মাত্রা ছিল। তো আমি ওটা দেখে ভেবেছিলাম হয়তো আমার নেক্সট ডে পিরিয়ড চলে আসবে, কিন্তু ঠাকুরের কৃপায় আমার ওই 31 নম্বর দিন রাত্রিবেলা পর্যন্ত আমি দেখেছিলাম, পরের দিন সকালবেলা কিন্তু পুরোপুরি আমার নর্মাল ছিল ডিসচার্জ। তো এই গেল হচ্ছে আমার 6 নাম্বার লক্ষণ। আর 7 নাম্বার লক্ষণ হচ্ছে, যেটা হচ্ছে সবার লাস্ট লক্ষণ, সবার কমন লক্ষণ, আর সবাই জিজ্ঞেসও করে এই লক্ষণটার ব্যাপারে, দিদিভাই যে হোয়াইট ডিসচার্জ দেখে আমি কি করে বুঝবো যে এটা প্রেগনেন্সি নাকি পিরিয়ডস আসবে। তো দেখো, আমি বলছি যে প্রচুর মানুষ কিন্তু বলে, অনেকের ভিডিওতে তোমরা দেখবে যে সাদা স্রাবের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, এটা বলে, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেই রকমটা হয়নি যে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, সেরকমটা সত্যি হয়নি। কিন্তু হ্যাঁ, একটা চেঞ্জেস যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রতি মাসে পিরিয়ডের আগে আমার 3 দিন কি 4 দিন আগে আমার ডিসচার্জটা অনেকটা বেড়ে যেত। পিরিয়ড আসার আগে কিন্তু মানে ঘন একদম হোয়াইট হয়ে যেত, সাদা একদম ঘন হয়ে যেত পিরিয়ড আসার 3-4 দিন আগে। তো ভাবতাম হয়তো আমার পিরিয়ড চলে আসবে, 3-4 দিন আগে এই জিনিসটা হতো, আমার প্রচুর পরিমাণে হতো, ঠিক আছে। আর
এই মান্থে কী হয়েছিল, এই মান্থে আমার পুরোপুরি উল্টো হয়েছিল। আমার কিন্তু ডিসচার্জ সেমনভাবে ঘনও হয়নি, হয়েছে একদম হালকা লাইট, মানে তুমি হাত দিলে তুমি বুঝতে পারবে হাতে মানে নর্মাল জল জল আছে আর কি, এরকম মনে হবে যে জলের মতন একটা মনে হবে দেখতে। ভ্যাসলিনের কালারটা যেরকম আসে হাতের মধ্যে নিলে সেম ওই কালারটা আমার ডিসচার্জ হচ্ছিল। আর সেরকম পরিমাণে খুব বেশিও হচ্ছিল না, কখনো হচ্ছিল কখনো ড্রাই হয়ে যাচ্ছিল আমার মিউকাস। তো এটা ছিল আমার একদম ডিফারেন্ট, যে এই মাসে আমার ডিসচার্জ এরকম ঘন হোয়াইট বেরোয়নি, আর 3-4 দিন আগের থেকেও বেরোয়নি। আমার ডিসচার্জটা ওভালেশনের পরের থেকে যে আমার নর্মাল যে ডিসচার্জটা ছিল সেমভাবে আমার কিন্তু ওরকম হয়ে গেছে। কিন্তু এখন আমার ইদানিং ডিসচার্জটা একটু বেশি হচ্ছে, এটা একটু স্বাভাবিক হওয়ারই কথা। তো যাই হোক, এই ছিল 60টি লক্ষণ। আর এই লক্ষণগুলি কিন্তু 100% কনফার্ম করবে না তোমার প্রেগনেন্সি। এই লক্ষণগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে না হয়তো বা এই মাসে কনসিভ হয়ে যাবে, যেহেতু আদার্স মাস থেকে, যেহেতু অন্যান্য মাস থেকে এই মাসে সিমটমগুলো একটু হলেও আলাদা। আর আমাকে জিজ্ঞেসও করেছো অনেকে যে দিদিভাই ইউরিন টেস্টটা কতদিন পরে করেছো তুমি। দেখো, আমি তো ইউরিন টেস্টটা 12 দিন না 11 দিন পরে, হ্যাঁ 12 নম্বর দিনের দিন গিয়ে করেছি। তো তোমরা কিন্তু চাইলে পরেই তোমাদের পিরিয়ড ডেট মিস হওয়ার 7 থেকে 8 দিন পরে কিন্তু তোমরা করতে পারো। আর যাদের ইরেগুলার পিরিয়ড, মানে যাদের আর কি ডেটের কোনো ঠিক ঠিকানা নেই, হ্যাঁ মানে তোমরা নিজেরাও ঠিক করে জানো না যে আমার পিরিয়ডটা এক্স্যাক্ট কবে হবে, তাহলে বলতে পারি তোমরা মিনিমাম কিন্তু 15 দিন ওয়েট করো, 15 দিন ওয়েট করো, তারপরে দেখবে তোমাদের রেজাল্ট কি আসে না আসে, ঠিক আছে। যেহেতু আমার ইরেগুলার পিরিয়ড ছিল, মেডিসিন নিয়ে নিয়ে আমার আর কি পিরিয়ডটা ঠিক হয়েছিল, তো ওই মাসে আমি যেহেতু মেডিসিন নিইনি, এর জন্য আমি এতটা দিন ওয়েট করেছিলাম, এর জন্য আমি 12 নম্বর দিনের দিন আমি টেস্ট করেছি, তখন আমি কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়েছি পুরো। তো আজকে ভিডিওটা আমার এইটুকুই ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আশা করছি আমার ভিডিও থ্রুতে তোমাদেরকে আমি একটু হলেও হেল্প করতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আজকে, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই।